শেখ হাসিনা সরকার বারবার দরকার, উন্নয়নের সরকার বারবার। হাসনাত আব্দুল্লাহ যত সমন্বয়করা ছিল এটি সব জামাতের, এটি আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকছে, থাইকা ছাত্রলীগ কইরা তারপরে এইগুলি এই টাকা পয়সা খাইছে, লুটপাট করছে, বুঝছেন? এইগুলি আওয়ামী লীগ না। আমি মনে করি আওয়ামী লীগ তো আইব অবশ্যই। এই সমস্ত রাজাকাররা কোনোদিন না জানি লুঙ্গির নিচে না ঢুকতে পারে। আর এই বাংলার মাটি তো রাজাকার কোনো ঠাই নাই। এই জামা শিবির যত লাশ ওই জায়গায় আমরা জাদুঘরে রাখবো। এটাই হইব আগামী দিনের ভবিষ্যৎ, এটাই হইব সত্য, এটাই হইব বাস্তব, যাতে এই দেশের ছাত্রছাত্রীরা দেখতে পারে এই দেশে আর কোনো রাজাকার এরকম যাতে না করে। এখনো পর্যন্ত সংসদে কেউ দাঁড়িয়ে বলছে না খুনি ইউনূসকে গ্রেফতার করতে হবে, সংস্কার চাই, ৭১ রাজাকার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে দেশকে নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তারা একে অপরের দোষারোপ করতেই ব্যস্ত, তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত এখনো পর্যন্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ৪২৪ জন শিশুর মৃত্যুর হিসাব দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে হাজার হাজার শিশু জীবন হারিয়েছে। সব শিশু হিসাব হয়নি। আজকের ৪২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল স্বাস্থ্য খাতে ২০২৪ সালে। সেই টাকা ওই ইউনূসের সরকার ক্ষমতায় বসে তারা লুটপাট করেছে, সেই টাকা তছরূপ করেছে, টিকা কেনে নাই। ইউনিসেফ থেকে টিকা কেনা হতো, তারা পার্সেন্টেজ খাবার জন্য ইউনিসেফ থেকে টিকা না কেনে বিকল্প কর্তায় টিকা কেনবে বলেছিল। আজকের শিশুদের টিকার অভাবে শিশুরা জীবন দিচ্ছে, আমাদের শিশুরা জীবন দিচ্ছে। জামাতার বিএনপি নাড়ু করিয়া ছাত্র করিয়া শেখ হাসিনা সারাইছে, এরা নাড়ু করতে তার বেশ চলে 50 বছর। এই নাড়ু আর ভালো লাগে না, আমরা চলতে পারি না, খাইতে পারি না, দিন দুপুরে টাকা দিয়ে হয়। আমরা যাবো কোথায়? আমরা কি খাবো? আমরা কোথায় যাবো? আমরা কেমনি চলবো? আমার ছেলে মেয়ে খাবে কোথায়? এই ছাত্র, তুমি যে কোটি টাকা চুরি করছো, এই দেশের রাজনীতি কি বুঝো? তোর কি জানা আছে? এই রাজনীতি করলে তো দেশ ভালো, দেশের নেতা এবং পুস্তক থেকে মন থেকে ভালো নেতা হয়। শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র। বাঙালির সাহস দেখেছে ৭১ সালে, কিন্তু এইবারের ছাত্ররা যারা দেখিয়েছে অকল্পনীয়, দুঃসাহসী। এইরকম যুবক যে আছে আমাদের দেশে, এইটাই তো আমাদের গর্ব। ভারত কেন আমেরিকা এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। আগামী কয়েকদিন, কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। তারাও যদি শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সরকারটা চলেছিল সেইভাবে চলে, তাহলে তারেক রহমানের সরকারও ডুববে। মানুষের কথা শুনতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। তারা জানে না আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পরিমাণ কতটুকু বেশি। ২০ কোটির মধ্যে ১৫ কোটি মানুষই আছে যারা আওয়ামী লীগ করেন। আমাদের নেতারা যেখানেই থাকুক না কেন, আমরা কিন্তু এখনো মরে যাইনি, আমরা কিন্তু এখনো আছি, এখন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। কারণ তাদের যে এইটা চলছে এখানে অবিচার নির্বাচন, এই নির্বাচন আমরা মেনে নেব না। এটা একটা একতরফা নির্বাচন। জিয়াউর রহমানের ছেলে কখনো ভারতের কাছে আত্মসমর্পণ করতে পারে না। এই যে আমাদের ফরেন মিনিস্টার আছে, ওনার নাম কি জানো? খলিল। উনি আল্লাহ জানে কই আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলতেছে সালাউদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলতেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা নাকি আমাদের একটা স্টেট। যদি আর কোনো সীমান্ত হত্যা হয় ভবিষ্যতে, আমরা কিন্তু সীমান্তে লং মার্চ করবো। সরকার এটা ট্যাকল দিতে পারবে না। এই জন্য সরকারকে আগে বলবো, আপনি উদ্যোগ নিক, আপনি ভারতীয় সাথে বসুন। চুরি তো করছে ২০০১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমান সাহেব বিদ্যুৎ দিবে বলে খাম্বা কিনেছিল, প্রত্যেক ঘর থেকে ৫,০০০ করে টাকা নিয়েছিল, কিন্তু খাম্বাই পড়ে রয়েছে, কিন্তু বিদ্যুতের তার আর আসে নাই। এটাকে বলে চুরি। যারা হঠাৎ করেই রাজনীতিতে কিছু নাটকীয় কাণ্ড আমরা লক্ষ্য করছি দর্শক। সত্যি সত্যি বিএনপির ক্ষমতা চলে যাওয়ার উপক্রম হয়েছে। ভাই, এটা খুশির খবর নয়, কারণ এইভাবে বিএনপির ক্ষমতা চলে যাক, যে কাণ্ড ঘটছে সেই কাণ্ডের ফলে এটা জামাত ইসলামীও চায় না, এবং এটা দেশের জন্য ভালো কিছু লক্ষণ নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। হঠাৎ করেই রাজনীতিতে কিছু নাটকীয় কাণ্ড আমরা লক্ষ্য করছি দর্শক। সত্যি সত্যি বিএনপির ক্ষমতা চলে যাওয়ার উপক্রম হয়েছে। ভাই, এটা খুশির খবর নয়, কারণ এইভাবে বিএনপির ক্ষমতা চলে যাক, যে কাণ্ড ঘটছে সেই কাণ্ডের ফলে এটা জামাত ইসলামীও চায় না, এবং এটা দেশের জন্য ভালো কিছু লক্ষণ নয়। আমি আসছি ডিটেলস। বিএনপিকে ক্ষমতা থেকে হটানোর মহা আয়োজন চলছে চারদিকে। ডেফিনেটলি এটা জামাত শিবির খুশি হওয়ার কথা। এই বিএনপি ক্ষমতা এসে জামাতকে আওয়ামী লীগের স্টাইলে রাজাকার, স্বাধীনতা বিরোধী, গুপ্ত বলা শুরু করলো, এবং এই বিএনপি ক্ষমতা এসে জামাতের উপর নির্যাতন করেছে, অনেক জামাতকে হত্যা করেছে চুয়াডাঙ্গায়, আরো বিভিন্ন জায়গায়, এবং জামাতের লোকজনের কাছ থেকে চান্দাও খেয়েছে। এতে তো জামাতের খুশি হওয়ার কথা যে তোমরা ক্ষমতা এসে যখন যা ক্ষমতা, তোমার ক্ষমতা টিকবে না, নখ টাকানোর কথা। কিন্তু না, জামাত খুশি না। কারণ বিএনপির ক্ষমতা যারা এখন কেড়ে নিতে চায়, যারা বিএনপিকে ক্ষমতা থেকে হটাতে চায়, যারা এই মহা আয়োজন শুরু করেছে এবং এই কাণ্ড ঘটাচ্ছে, তারা দেশটাকে, মানে যদি এটা হয় তাহলে বাংলাদেশ ইজিপ্টের মতো দেখবেন যে বাংলাদেশে এক সিসি এসেছে, সিসি, আব্দুল ফাত্তাহ সিসি। এর মানে এক স্বৈর শাসক, সেনাবাহিনী থেকে বা সাবেক সেনাপ্রধান বা এরকম কেউ আসবে
এবং তারা বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা এটা ধ্বংস করে ফেলবে। এবং দেখবেন যে প্রথমে জরুরি পরিস্থিতিতে কোনো এক সেনাপ্রধান এসে দায়িত্ব নেবে, যদি বিএনপি সরকার এখন পতন হয়, এবং পতন হওয়ার পর ওই সেনাপ্রধান কয়েক বছর চালাবেন যে না স্থিতিশীলতার জন্য আমাদেরকে চালাতে হবে, চালিয়ে তারপরে তার সেনাপ্রধান মেয়াদ শেষ হয়ে যাবে, নতুন একজন সেনাপ্রধান নিয়োগ দিবে, বলবে যে এখন ইলেকশন। আর ইলেকশনে ওই সেনাপ্রধান বাংলাদেশি ফাত্তাহ সিসি তিনি নিজে একটা দল করবেন, একটা মেটিকুলাস ডিজাইন কারচুপি নির্বাচন করবেন, তারপর তিনি নিজে 80% 90% ভোট নিয়ে ক্ষমতা আসবেন। সেখানে বিএনপির অস্তিত্ব থাকবে না, জামাতের অস্তিত্ব থাকবে না, যারা সেই সিসির দালালি করবেন তাদের সামান্য অস্তিত্ব থাকবে। মানে বাংলাদেশের রাজনৈতিক গণতন্ত্র সবকিছু ধ্বংস করে দিবে। মিশর যেটা হয়েছে, জনগণের রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব আছে? কোথাকার কি ইহুদিদের দালাল সিসি, সে এখন অলিনন। এবং জনগণের একটা অংশ বাধ্য হয়ে হোক আর যেভাবে হোক না কেন, যেহেতু প্রচলিত রাজনীতির প্রতি অনেকের বিরক্তি আছে, হ্যাঁ কেউ কেউ খুশি হবে এবং ওই ধরনের সরকার কিছু ক্ষেত্রে সুশাসন দিতে পারে, কিছু ক্ষেত্রে উন্নয়ন দিতে পারে। ফেসিবাদ স্বৈরাচারের কিছু পজিটিভ দিক আছে, সেই দিকগুলোর কারণে সুবিধাভোগীরা সমর্থন করবে, মিডিয়াগুলো সব দখল করে নেবে। এটা কারোর জন্য, গণতন্ত্রের জন্য একদম আত্মঘাতী। এই জন্য এই মুহূর্তে বিএনপি সরকার পতন হোক এটা জামাত বা কারো চাওয়া উচিত নয়, কিন্তু পতন ঘটানোর উপক্রম কিন্তু শুরু হয়ে গেছে, মহা আয়োজন চলছে। দর্শক, এটা যদি আপনাকে বুঝতে হয়, রাজনীতির কিছু থিওরি বুঝতে হবে, রাজনীতির কিছু রুলস বুঝতে হবে, এবং যুগ যুগ ধরে এই ধরনের রাজনীতি চলছে। পৃথিবীতে সবচেয়ে নোংরা এবং খারাপ রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, অনেক ভালো কাজও করে, তবে অনেক সময় দেখা যায় যে তাদের নোংরামির সাথে আমাদের জাতীয় স্বার্থ মিলে যায়, যার ফলে আমরা সমর্থন করি। কিন্তু সুপার পাওয়ার হতে সর্বোচ্চ লেভেলের ধূর্ত এবং ধান্দাবাজ হতে হয়। সুপার পাওয়ার হওয়া এত সহজ নয়, সারা পৃথিবীকে তার বলয় রাখতে হয়। তা এই আমেরিকা একটা সময় তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা গণতান্ত্রিক সরকারকে হটিয়ে 80 দশকে 90 দশকে ইট ওয়াজ এভরি লেভেল, গণতান্ত্রিক সরকার হটিয়ে তারা সেনা অভ্যুত্থান ঘটাতো, সরাসরি আমেরিকা সেনা অভ্যুত্থান ঘটাতো, তাদের পন্থী সেনাবাহিনীকে দিয়ে অভ্যুত্থান ঘটাতো। অথচ তারা মুখে ডেমোক্রেসির কথা বলে, ডেমোক্রেটাইজেশনের কথা বলে, ইউএসএসআর সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বলে যে তারা অগণতান্ত্রিক, আমরা গণতান্ত্রিক। অথচ গণতান্ত্রিক সরকারকে তারা সেনা অভ্যুত্থান ঘটিয়ে হটায়। ধান্দাবাজি বুঝছেন? আরো নানান কিছু, পদে পদে তাদের ধান্দাবাজি। এই তালেবান সৃষ্টি করেছে রাশিয়াকে, বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে তালেবান সৃষ্টি করেছে এই যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র তালেবানকে ক্ষমতা এনেছিল, আবার সেই তালেবানই, সেই যুক্তরাষ্ট্রই তালেবানকে একদম নিঃশেষ করে দিতে চেয়েছিল, আবার সেই যুক্তরাষ্ট্র তালেবানের কাছে নথি স্বীকার করে চলে গিয়েছে। এটি হচ্ছে তাদের রাজনৈতিক নোংরামি। এটা থেকে বোঝা যায়, এরকম অনেক এক্সাম্পল আছে যে যুক্তরাষ্ট্র যাদেরকে ব্যবহার করে তাদেরকে এক পর্যায়ে তারাই টিস্যু পেপার মতো ছুঁড়ে ফেলে দেয়। টিস্যু পেপার যেরকম ইউজ করা হলে ফেলে দিতে হয়, এরকম ইউজ করা হলে যুক্তরাষ্ট্র ওই ইউজড জিনিস ছুঁড়ে ফেলে দেয়। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নীতি, সব ক্ষেত্রে তারা এটা করে। যুক্তরাষ্ট্র এমনকি যুক্তরাষ্ট্র যার মাধ্যমে বা যাদের মাধ্যমে বড় বড় কোনো অঘটন ঘটান, একটা পর্যায়ে যুক্তরাষ্ট্র তাদেরকে হত্যা করে ফেলেন, যে আপদ আর রাখা যাবে না, স্বার্থ উদ্ধার হয়ে গেলে তাকে হত্যা করে ফেলেন। সাপোজ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ বাস্তবায়নের জন্য কোনো একটা অঘটন যদি কারোর মাধ্যমে ঘটানো হয়, সে অঘটন যাদের মাধ্যমে ঘটাবে দেখবেন যে একটা পর্যায়ে তাদেরকে হত্যা করবে, যাতে তারা ধরা না খায়। এতটা নোংরা রাজনীতির এই নোংরা বাস্তবতা আপনাদেরকে জানতে হবে, তাহলে আপনি বুঝবেন যে বিএনপি কোন বেকায়দায় পড়েছে। যেমন ইউনুস গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা এসেছে, এবং ইউনুস যে যুক্তরাষ্ট্রের লোক ছিল, বা ইউনুসকে যে পশ্চিমারা নোবেল প্রাইজ দিয়ে রেডি করেছিল, এটা বুঝতে তো আমাদের বিজ্ঞানী হওয়ার দরকার নেই। কারণ শান্তিতে নোবেল প্রাইজ কোন যুক্তিতে ইউনুস পান, এটা তো আমিও বুঝি, আপনি বুঝি। যে গ্রামীণ ব্যাংক বাংলাদেশে কোন ভালের শান্তি প্রতিষ্ঠা করেছে, অ্যাবসার্ড, ফালতু, তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়। তাহলে শান্তিতে নোবেল প্রাইজ কতটা ফালতু, এটা তো অ্যাটলিস্ট আমরা জানি, কারণ আমরা দেখেছি চোখের সামনে যে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের মানুষের টিন খুলে নিয়ে গেছে, গরু ছাগল ধরে নিয়ে গেছে, মুরগি ধরে নিয়ে গেছে, আর তারা নাকি পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠা করেছে, এই জন্য নাকি তারা নোবেল প্রাইজ দেয়। কতটা ফালতু। ইউনুস যে আমেরিকার লোক তাতে কোনো সন্দেহ নেই। অতএব ইউনুসের পেছনে আমেরিকা ছিল, ইউনুসের মাধ্যমে বিএনপি ক্ষমতা এনেছে আমেরিকা, এটা হচ্ছে চিরসত্য কথা। নির্বাচন 3 দিন আগে কোনো চুক্তি হওয়ার কথা না। আরে ভাই, চুক্তি যদি এত ভালোই হতো, আপনি নির্বাচনের 3 মাস আগে, 4 মাস আগে, 6 মাস আগে করতেন। আপনি নির্বাচনের 3 দিন আগে চুক্তিতে করলেন কেন? ওই চুক্তির মাধ্যমে কার্যত বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন দেখছে যে বিএনপির মাধ্যমে কাজের কাজ কিছু হচ্ছে না। যুক্তরাষ্ট্র যে কারণে বিএনপি ক্ষমতা এনেছে, এখন উল্টা। যেমন ভারতের ও স্বপ্নভঙ্গ হয়ে গেছে, ভারত ভেবেছিল যে বিএনপি উইল বি অ্যানাদার আওয়ামী লীগ, কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের কথা বিএনপি শুনছে না। এখন তারা পদ্মা ব্যারেজ নির্মাণ করছে, যেটা সরাসরি ভারতের ইন্টারেস্টের সাথে কনফ্লিকচুয়াল। তারা তিস্তা প্রজেক্ট দিচ্ছে চীনকে, একদম শিলিগুড়ি করিডোরের পাশ ঘেঁষে চীনের স্ট্র্যাটেজিক প্রেজেন্স হবে, এবং নীলফামারীতে চীনের বিমান ঘাঁটি হতে পারে। এবং এই যে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, উত্তরবঙ্গ, পুরো উত্তরবঙ্গ ভারতের 7 সিস্টার্স থেকে শুরু করে ভারত সীমান্ত পুরোটাই একদম চীনময় হয়ে যাবে। এতে ভারত প্রচন্ড ক্ষুব্ধ, মানে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছে বিএনপির মাধ্যমে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে এই চুক্তি মানতে পারবে না, অবস্থা খারাপ, বিএনপি অলরেডি চীনের দিকে দৌড়দৌড়ি শুরু করেছে। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রই বিএনপি সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে, কারণ তারা যদি দেখে যে তাদের দালাল কাজ করতে পারে না, তাকে ছুড়ে ফেলে দেয়। বিএনপিকে মার্কিন যুক্তরাষ্ট্র ছুড়ে ফেলে দেবে বলে মনে হচ্ছে। তো একটা খবর, রেজিম চেঞ্জ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র, তারাই আছে, আপনারা কেউ ক্ষমতায় নেই। ফরহাদ মাজারের কথা বলেছেন। ফরহাদ মাজার কার লোক কি লোক আমি ডিটেইলস আলোচনা যাচ্ছি না। এই যে রেজিম চেঞ্জ ঘটিয়েছে, আমাদের গণঅভ্যুত্থানকে বলে এটা নাকি আমেরিকা করেছে, চিন্তা করেছেন? আবার যুক্তরাষ্ট্র নাকি এখন ক্ষমতায় আছে। এই যে এখন আমেরিকা ক্ষমতায় আছে, এটা আরেকটা বয়ান বিএনপি সরকারকে হটানোর, যে আমেরিকা ক্ষমতায় আছে, অথবা আমেরিকাকে হটাও। এটাও একটা আমেরিকান প্রজেক্ট, কিন্তু কিভাবে প্রজেক্ট এটা আপনি বুঝতেই পারবেন না। তো নানা এই জটিল সমীকরণে বিএনপির ক্ষমতা যে কোনো সময় বানের পানির মধ্যে ভেসে যেতে পারে। আমি যখন এই ভিডিওটি করছি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে আছেন।
তিনি সেখানে শারীরিক চিকিৎসার জন্য আছেন এবং একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পত্রিকার খবরে যেটা দেখলাম সেটা হলো তার হার্টের একটি ব্লক ধরা পড়েছে এবং সেই ব্লক দূর করার জন্য যে স্ট্যান্টার নামক যে যন্ত্রটি সেটি সেখানে বসানো হয়েছে। আপনারা জানেন যে মানব শরীরে হার্ট, হৃদয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে যদি একটু 19-20 হয়, মুহূর্তের মধ্যে হার্ট স্ট্রোক করে আমাদের দেশে বহু মানুষ মারা যায়। তো সেক্ষেত্রে রাষ্ট্রের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধান ব্যক্তি, তার শারীরিক অবস্থা এবং তাকে সুস্থ রাখা, তার চিকিৎসা পাওয়া, এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের মতোই একদিকে মৌলিক, আর অন্যদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এটি বলতে গেলে ফরজে আইন, অপরিহার্য। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত সেই 18 মার্চ ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে রাষ্ট্রপতিকে বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি। তার নিয়মিত যে স্বাস্থ্য চিকিৎসা, এই স্বাস্থ্য চিকিৎসাও মূলত বঙ্গভবনের যে ডাক্তার, সেই ডাক্তারের মাধ্যমে করা হয়েছে। আর সেই ডাক্তার, বঙ্গভবনের যিনি ডাক্তার, তার কোনো সাধ্য নেই স্বাস্থ্য উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে গিয়ে একটি শব্দ করা। রাষ্ট্রপতি যে পদ, এই পদে কে শাহাবুদ্দিন চুপু আছেন কিংবা অন্য কোনো ব্যক্তি আছেন, কে ইয়াজউদ্দিন সাহেব আছেন, ডাজ নট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ তিনি যখন বঙ্গভবনে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি এ জাতির মুরব্বী, এ রাষ্ট্রের প্রথম ব্যক্তি, এ রাষ্ট্রের সম্মান এবং মর্যাদার প্রতীক। আমরা বাঙালি জাতি যে প্রতি বছর প্রায় 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার আমরা বাজেট প্রণয়ন করি আমাদের টাকা দিয়ে। সেই টাকা দিয়ে আমরা অনেক কিছু খরচ করি, বিভিন্ন জেলাতে ডাকবাংলো রাখি, রেস্ট হাউস রাখি, দেশে বিদেশে অসংখ্য কোটি কোটি টাকা খরচ হয়। পৃথিবীর যে সকল দেশে আমাদের রাষ্ট্রদূত রয়েছেন, বাংলাদেশে দেখা গেল একজন সচিব তিনি টয়োটা করোলা গাড়ি ব্যবহার করেন, কিন্তু আমেরিকাতে, চায়নাতে, ইভেন ভুটানে আমাদের যে রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূত তাদের সম্মান এবং মর্যাদা আন্তর্জাতিক মানে রাখার জন্য আমরা তাদেরকে ডলারে বেতন দিই। আমরা তাদের ব্যবহার করার জন্য মার্সিডিজ, BMW সিরিজের গাড়ি দিই এবং অন্যান্য রাষ্ট্রদূতের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য তারা যাতে 5 স্টার হোটেলে বসে মিটিং করতে পারেন, এই জন্য তাদের বাজেট বরাদ্দ থাকে। এটা রাষ্ট্রের মান মর্যাদার ব্যাপার। অনেক রাষ্ট্র খুব বড় হয়ে যায়, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, তারপর ধরুন জার্মানি, তাদের যিনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি হাতে একটা ব্যাগ নিয়ে যদি রাস্তায় হাঁটেন, সাইকেলে করে যান, এটা তাদের জন্য মানে অতিরিক্ত সম্মান বয়ে নিয়ে আসে। যেভাবে আমাদের দেশের অতি ধনী যারা মানুষজন আছেন, তারা যদি কেউ রিক্সায় চড়েন, সাধারণ হোটেলে খেতে যান, সাধারণ একটি জামা কাপড় পরেন, তাহলে তার সম্মান বৃদ্ধি পায়। কিন্তু নতুন ব্যবসা শুরু করেছেন, আপনার কোনো গাড়ি নেই, রিক্সায় করে আপনি একটা ব্যবসা ডিল করার জন্য আমেরিকানদের সঙ্গে বসলেন, কিংবা ধরুন আপনি একজন ধনী মানুষের সাথে একটা বৈঠক করতে চান, সম্পর্ক করতে চান, ঠিক সেই সময়টাতে আপনার পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু সেখানে শালীন হতে হয়। একটা সার্টেন লিমিট পর্যন্ত মানুষকে এই আভিজাত্যটা বজায় রাখতে হয় এবং এটা শো আপ করতে হয় মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত। আপনি যদি খুব বেশি উচ্চবিত্ত হয়ে যান, তাহলে সবাই যখন জানে যে এই লোক এই গ্রুপের মালিক, বসুন্ধরার মালিক, এই গ্রুপ ইস্পাহানি গ্রুপের মালিক, পার্টি গ্রুপের মালিক, বেক্সিমকো গ্রুপের মালিক, তারা একটা লুঙ্গি পরে হাঁটলেও মানুষ মনে কিছু করে না, মনে করে যে না এদের আছে অনেক। কিন্তু যে সকল মানুষের ফেজ নেই, লোক যে চিনে না জানে না, তাকে গাড়ি বাড়ি পোশাক আশাক দিয়ে, বডিগার্ড দিয়ে তাদেরকে শো আপ করতে হয়। তো তদ্রুপ বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবেন, সেই রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হবেন, সচিব হবেন, এবং বিদেশের সঙ্গে যখন তাদের কোনো বৈঠক হবে, সেখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আসলে ওই ধরনের শিক্ষা দীক্ষা, পোশাক পরিচ্ছদ, আভিজাত্য সব কিছু দরকার। আর এই জন্যই কিন্তু আপনি দেখবেন যে রাষ্ট্রে যে কে পোস্টগুলো আছে, পোর্টফোলিওগুলো আছে, সেখানে যথেষ্ট যাকে বলা হয় আভিজাত্য বজায় রাখার চেষ্টা করা হয়। আপনি আইজির রুমে গিয়ে দেখেন, সেনাপ্রধানের যে রুম গিয়ে দেখেন, আপনার কাছে মনে হবে যে আমেরিকার যে সেনাপ্রধান তার চাইতে আরও বেশি জাঁকজমকপূর্ণ। কারণ হলো এটা আমাদের দেশে দরকার, আদারওয়াইজ লোকজন বিদেশে যারা আছে তারা পাত্তা দেবে না। তো সেই অর্থে আমাদের বঙ্গভবন, আমাদের গণভবনে আমরা সাজসজ্জা করি, আমাদের এখানে অনেক খরচ হয়। আমাদের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা অনেক সময় বিদেশে যান চিকিৎসা করার জন্য, কিংবা চার্টার প্লেনে করে যান, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়। আমরা শুধুমাত্র পশ্চিমা দেশের সঙ্গে তুলনা করি, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে বিদেশের মাটিতে বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সেক্রেটারি, নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট, সেখানে তারা কীভাবে এগুলোকে মূল্যায়ন করে, এটা আমরা বিশ্লেষণ করি না। তো কাজেই আমি মনে করি যে আমাদের এই দেশটি একটা উন্নত পর্যায়ে না হওয়া পর্যন্ত রাষ্ট্রের যে কে পোস্টগুলো আছে সেখানে এই আভিজাত্যগুলো দরকার রয়েছে, এগুলো যাতে আরও শানিত হয়, এদের মান মর্যাদা আরও যাতে বাড়ে। এই জন্য এই পদগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেখানে ভালো লোক নিয়োগ করা উচিত, জ্ঞানী লোক নিয়োগ করা উচিত, সম্মানিত লোক নিয়োগ করা উচিত, দিস ইজ প্রথম। আর সেকেন্ডলি হলো যে এই পোর্টফোলিওগুলোতে যে সকল রাষ্ট্রের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো এনশিওর করা উচিত, এবং কোনো অবস্থাতেই জাতিগতভাবে আমরা এই সকল পদে যারা আছে তাদেরকে অপমান আমরা করবো না, করতে পারি না। তো সেই দিক বিবেচনায় আমাদের বাংলাদেশে অনেক রাষ্ট্রপতি এসেছেন, কিন্তু জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে গত 18 মাস অর্থাৎ ইউনূস জামানাতে যে অপমান করা হয়েছে, যে লাঞ্ছনা দেওয়া হয়েছে, যে গঞ্জনা দেওয়া হয়েছে, এটা শুধু বাংলাদেশ নয়, এমন কোনো রাষ্ট্রপতি এশিয়াতে অপমানিত হয়েছেন গত 50 বছর আমার জানা নেই। নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই ভদ্রলোককে একেবারে জানাতেন লোক নাম। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন অবসরপ্রাপ্ত জেলা জজ, মানে জজিয়াতে এটা যখন তিনি জজ হিসেবে দায়িত্বরত থাকবেন, এটা একজন সচিব পদমর্যাদার পদ। সেখান থেকে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, লেখাপড়া জানা। এই মানুষটিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা ফ্যাসিস্ট, সে চলে গেছে, উচ্ছেদ হয়েছে। এছাড়া তো আপনি আর অন্য কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই।
এখন তাকে আপনার পছন্দ নয়, আপনি তাকে জেলে নিতে চান, তাকে পদচ্যুত করেন, তাকে জেলে নিয়ে যান, কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি যতক্ষণ পর্যন্ত তাকে রেখেছেন শপথে, তাকে তো মর্যাদা দিতে হবে, অসম্মান করা যাবে না। কিন্তু সেই অসম্মান অমর্যাদা শুধু তাই নয়, তাকে ওই গারদের মধ্যে বঙ্গভবন নামক যে রাষ্ট্রপতির বাসভবন, ওটাকে রীতিমতো কারাগারে রূপান্তরিত করা হয়েছে। সেই কারাগারের মধ্যে ঢুকিয়ে যে প্রেশার দেওয়া হয়েছে, যে চাপ দেওয়া হয়েছে, যে তাপ দেওয়া হয়েছে, এতে করে এই লোকটি সেখানে হার্ট স্ট্রোক করে তিনি মারা যেতে পারতেন। এবং তার চিকিৎসা দরকার, এটা আমরা অনেক সময় ঠাট্টা করেছি, মস্কারা করেছি। ইভেন এইবারে যখন তিনি লন্ডনে যাচ্ছিলেন, অনেক মানুষ বলার চেষ্টা করছে যে কেন তার এখানে যাওয়ার দরকার, তো তিনি তো এখানে এই কাজগুলো করতে পারতেন। এখন আমাদের বাংলাদেশের যে সমস্যা হয়ে গেল কি, বাংলাদেশের ডাক্তারদের মধ্যে, হাসপাতালদের মধ্যে যে কি বলবো, এটা দলবাজি এমন অবস্থা হয়ে গেছে যে একটা নির্দিষ্ট পর্যায়ে এসে মানুষের বিশ্বাস থাকে না। যেমন বেগম জিয়ার অসুখ ছিল, এখন তিনি তার পছন্দের যেমন এভার কেয়ারে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি ঢাকা মেডিকেল সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটিস, সেখানে তিনি নিতে রাজি ছিলেন না। এভার কেয়ারের চেয়ে ঢাকা মেডিকেলের ফ্যাসিলিটিস অনেক অনেক বেশি, যারা ডাক্তার আছেন তাদের যোগ্যতাও সীমাহীন। কিন্তু ওই যে বেগম জিয়ার একটা ভয় ছিল যে যদি সেই আওয়ামী লীগের কোনো ডাক্তার থেকে সে চিকিৎসার নামে সেখানে অপচিকিৎসা করে, তো এই যে একটা ভয় এবং আতঙ্ক, এটা যখনই কোনো একটা মানুষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এবং তার যখন নিরাপত্তার প্রয়োজন হয়, তখন এই জিনিসগুলো তার মধ্যে এসে যায়। তো এই সমস্ত কারণে কী হলো, আমাদের দেশের বড় বড় মানুষ যারা আছে, যাদের মনে হয় যে তাদের অনেক শত্রু রয়েছে এবং তারা অসুস্থ হয়ে গেলে, হাসপাতালে রটিতে গেলে তার শত্রুরা এই সুযোগ নিতে পারে, এই ভয় সাধারণ মানুষের নেই, আপনার আমার নেই। কিন্তু যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, বড় বড় এমপি, আবার জানাতেন এমপি না, বড় বড় এমপি, যাদের অনেক শত্রু আছে, বড় বড় ব্যবসায়ী আছে, ইভেন তার অফিসে যেমন দেখা গেল 1000 কোটি টাকার ব্যবসা, তার পার্টনার আছে, তাকে মেরে ফেলতে চায়, তখন সে করে কি, সিঙ্গাপুর চলে যায়, অন্য একটা দেশে চলে যায়, যেখানে তার একটা বিশ্বাস থাকে যে এখানে যে অস্ত্রোপচারের যে অস্ত্র, সেখানে বিষ মাখানোর সাধ্য স্বয়ং রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানও নাই, লাইক সিঙ্গাপুর, লাইক ব্যাংকক, লাইক ইউএসএ, লাইক ইউকে, এই সমস্ত দেশে। ফলে এই যে আমাদের দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে যায়, এটার কতগুলো মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। চিকিৎসা একটা মনস্তাত্ত্বিক বিষয়। তো সেদিক থেকে রাষ্ট্রপতি যখন ইংল্যান্ডে গেলেন, তখন সবাই ঠাট্টা করেছেন, মস্করা করেছেন যে কী দরকার ছিল একটা আবর্জনাকে টানার, শেখ হাসিনার একটা আবর্জনা, সেটাকে আমরা এখন মাথায় করে ঘুরছি। কিন্তু যখন সেখানে চিকিৎসা করার পরে দেখা গেল যে ইংল্যান্ডের হাসপাতালে তার হার্টের ব্লক ধরা পড়েছে, এবং সেই হার্টের ব্লক নিয়ে তিনি এতদিন এই দুর্বিষহ জীবনযাপন করছেন বঙ্গভবনের মধ্যে। যদি ধরুন যখন বাইরে এনসিপি লোকজন, ইনকলাব মঞ্চ, অন্যান্য যে বিভিন্ন সংগঠন আছে, তারা রাষ্ট্রপতির ওই রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল, ঠিক ওইরকম অবস্থায় যাদের হার্টের ব্লক আছে, কিংবা যাদের ব্লকের অপারেশন হয়েছে, হার্ট অপারেশন হয়েছে, যাদের পেস মেকার লাগানো আছে, এরকম একজন মানুষ হিসেবে যদি আপনি আমার এই জিনিসটি দেখেন, একবার একটু কল্পনা করেন তো এরকম অবস্থা আপনি পড়লে আপনার কেমন লাগতো? এখন আপনি যত খারাপ হন না কেন, কিন্তু আপনার তো স্ত্রী আছে, আপনার সন্তান সন্ততি সব কিছু আছে, যারা আপনাকে অনেক অনেক ভালোবাসে। তো কাজেই এই যে ভালোবাসার যে মানুষগুলো আছে, সেই ভালোবাসার মানুষগুলোকে যদি আপনাকে আশ্রয় দিতে হয়, প্রশ্রয় দিতে হয়, সেই ভালোবাসার মানুষজন আপনার অবর্তমান আপনাকে নিয়ে কাঁদবে। পৃথিবীর সবচেয়ে ডাকাত যে মানুষটি, তারও স্ত্রী তার জন্য কাঁদে, তার স্ত্রী তাকে নিয়ে ভালোবাসে। তদ্রূপ রাষ্ট্রপতি যারা সন্তান আছেন, নাতি আছে, পুতি আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন, ভাই বোন আছে, তো তাদের কাছে তো তিনি রাষ্ট্রপতি নন, তিনি একজন চুক্তি, তিনি একজন মানুষ। সেই মানুষটি সেই বুকের ব্যথা নিয়ে, ব্যামো নিয়ে এই 2 বছর যাবৎ সে কার্যত বন্দী অবস্থায় ছিল ইউনূস সাহেবের জমানাতে। এখন এটাকে তার নিয়তির ফল বলবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নিষ্ঠুরতা বলবেন, অভদ্রতা বলবেন, নাকি আমাদের বাঙালি জাতির যে চিরাচরিত কালচার, সেই চিরাচরিত কালচার অনুযায়ী আমরা সবসময় মানুষকে যাকে বলা হয় ছোট করি, মানুষের কষ্ট দিয়ে আনন্দ পাই, মানুষের গালাগাল করে আনন্দ পাই, সেই রকম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।